সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হলাম। আজকে সাজেশনটা সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু সবাই খেয়াল করি। প্রথমে প্রশ্নটা আমরা বুঝবো অর্থ সহকারে, তারপরে করণীয়টা আমরা দেখব কি করতে বলছে। প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। মিস্টার রহিম ওপেন্ড দ্য রহিম ড্রাই ক্লিনার্স অন সেপ্টেম্বর 1, 2016. ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড। এটার অর্থ হলো জনাব রহিম 2016 সালের 1 সেপ্টেম্বরে রহিম ড্রাই ক্লিনার্স চালু করেন। কার্যক্রমের প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। প্রথম মাসের লেনদেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত অনেকগুলো লেনদেন আছে। এই লেনদেনগুলো আমরা যখন অঙ্ক করব তখন পরে পরে বুঝাই করব। এখন একটু দেখব কি করতে বলছে। ইনস্ট্রাকশন মানে করণীয়তে বলছে কি দেখো, জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, অর্থাৎ উপরে যে সেপ্টেম্বর মাসের লেনদেনগুলো দেখতেছো সেগুলো জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা যারা কমার্স থেকে এইচএসসি পাস করছি তোমরা সবাই জাবেদার গড় জানো বা জাবেদা সম্পর্কে আইডিয়া আছে। আজকে ইংলিশ মিডিয়ামে কিভাবে তোমরা জাবেদাগুলো করবা ইংলিশ ভার্সনে, এবং যারা অন্য গ্রুপ থেকে আসছো সায়েন্স বা আর্টস থেকে আসছো তারাও কিভাবে খুব সহজে বুঝতে পারো, আমি একদম বেসিক থেকে আলোচনা করে করে তোমাদেরকে আজকের এই ক্লাসে জাবেদাগুলো করাবো। মনোযোগ সহকারে খেয়াল করো, একদমই টানবে না, ইনশাল্লাহ একটা ক্লাসেই তুমি জার্নালগুলো বুঝে যাবা। পরবর্তী সকল জাবেদা তোমার কাছে ইজি লাগবে। তো প্রথমে আমরা জার্নালের জন্য একটা গড় করব। আমরা জানি জার্নালের বা জাবেদার জন্য গড় করতে হলে সবার আগে কোম্পানির নাম লিখতে হয়। এখানে কোম্পানির নাম ছিল রহিম ড্রাই ক্লিনার্স, লিখলাম। তারপর হলো জার্নাল এন্ট্রিজ বা জাবেদা দাখিলা। আমরা সবাই জানি জাবেদার গড়ের সবার আগে বাম পাশে ডেট বা তারিখের গড় দিতে হয়। তারপর হলো অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ হিসাবে শিরোনাম বা ব্যাখ্যা, রেফারেন্সের একটা কলাম, ডেবিট একটা টাকার কলাম, ক্রেডিট একটা টাকার কলাম। ঘর আমরা রেডি করলাম। এখন ওরা বলছে কি, প্রশ্নের দিকে দেখো, ইনস্ট্রাকশনে বলছে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, অর্থাৎ উপরে যে সেপ্টেম্বর মাসের ট্রানজ্যাকশন বা লেনদেন আছে সেগুলো জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা একদম প্রথম থেকে খেয়াল করি। সেপ্টেম্বর মাসের 1 তারিখ কি বলছে, রহিম ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ রহিম সেপ্টেম্বর মাসের 1 তারিখে ব্যবসায় 20,000 টাকা নগদ বিনিয়োগ করেন। দেখো এখানে প্রথম কথা হলো জাবেদা হতে হলে সেটা লেনদেন হতে হবে। আর প্রত্যেকটা লেনদেনের আমরা জানি দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। তাহলে এই লেনদেনটাতে রহিম যে 20,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছে, এখানে দুইটা পক্ষ কি আগে আমাদেরকে চিনতে হবে। এখানে একটা পক্ষ হলো নগদ টাকা আর একটা পক্ষ হলো মূলধন। কীভাবে বুঝবো? কোনো মালিক যখন ব্যবসায় টাকা বিনিয়োগ করে ব্যবসায় নগদ টাকা ঢুকে বা নগদ টাকা আসে, আবার পাশাপাশি তার মূলধনটা বাড়ে, তাহলে নগদ একটা পক্ষ মূলধন একটা পক্ষ, দুইটা পক্ষ পাইলাম। এখন কথা হলো কোন পক্ষ ডেবিট হবে কোন পক্ষ ক্রেডিট হবে। দেখো আমরা যখন নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করছি, ব্যবসায়ে নগদ টাকা আসছে অর্থাৎ সম্পদ বাড়ছে। আমরা বেসিক ক্লাসগুলোতে শিখছিলাম সম্পদ বাড়লে ডেবিট হয়, সেজন্য এখানে ক্যাশ ডেবিট হবে অর্থাৎ নগদটা ডেবিট হবে। পাশাপাশি যেহেতু মূলধন একটা পক্ষ, মূলধন মানে মালিকানা সত্ত্ব, মূলধন বাড়লে সবসময় ক্রেডিট হয় অর্থাৎ মূলধন সবসময় ক্রেডিট হয়, সেজন্য মূলধন ক্রেডিট হবে। তাহলে দুইটা পক্ষের মধ্যে নগদান ডেবিট অর্থাৎ ক্যাশ ডেবিট হবে, আর মূলধনের ইংরেজি কি ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট হবে। আমরা জাবেদা দিচ্ছি, দেখো এই যে 2016 সেপ্টেম্বর মাসের 1 তারিখ লিখলাম, ক্যাশ ডেবিট 20,000 টাকা আর ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা। ক্যাশ কেন ডেবিট? নগদ টাকা বাড়ছে বলে ক্যাশ ডেবিট। মূলধন কেন ক্রেডিট? কারণ মূলধনের ধর্মই হলো ক্রেডিট হওয়া, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে সেজন্য মূলধন ক্রেডিট হয়েছে। টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড অ্যাজ ক্যাপিটাল টু স্টার্ট বিজনেস, অর্থাৎ নগদ টাকা যে মূলধন হিসাবে বিনিয়োগ করছি সেটা আমরা লিপিবদ্ধ করলাম জাবেদার মধ্যে। আশা করি এই জাবেদাটাকে দুইটা পক্ষ কীভাবে চিহ্নিত করে আমরা শিখছি, এবং ডেবিট পক্ষ কেন ক্যাশ ডেবিট হয়েছে সেটা বুঝছি, আর ক্যাপিটাল কেন ক্রেডিট হয়েছে সেটা বুঝছি। পরের আমরা ট্রানজ্যাকশনটা পড়ব, কি বলছে আগে একটু দেখি। 1 তারিখ সেপ্টেম্বরে বলছে দ্য কোম্পানি পেইড টাকা 1,000 ক্যাশ ফ্রম স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর, অর্থাৎ কোম্পানি স্টোরের সেপ্টেম্বর মাসের 1 তারিখে এসে কি করছে, 5 তারিখে কোম্পানির সেপ্টেম্বর মাসের দোকান ভাড়া বাবদ 1,000 টাকা নগদে পরিশোধ করছে। তার মানে কি ভাড়া পরিশোধ করছে, তার মানে এখানে ভাড়া একটা পক্ষ, ক্যাশ একটা পক্ষ।
যেহেতু ভাড়া দিছে, নগদ টাকা দিছে, তাহলে ভাড়া একটা পক্ষ, ক্যাশ একটা পক্ষ, দুইটা পক্ষ চিহ্নিত হইল। এখন তোমাকে ডেবিট ক্রেডিট কিভাবে চিহ্নিত করবো খেয়াল করো। ভাড়া মানে কি? ভাড়া মানে হলো একটা খরচ। আমরা জানি হিসাব বিজ্ঞানের সকল খরচ ডেবিট হয়, সেজন্য ভাড়াটা ডেবিট হবে, অর্থাৎ রেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে। তাহলে ক্রেডিট কি হবে? নগদ টাকা ক্রেডিট হবে। তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো আগে নগদ ডেবিট করছি। হ্যাঁ, আগে নগদ ডেবিট করছি আগের তারিখেরটাতে, কারণ আগে নগদ টাকা আসছিল। এখন তুমি ভাড়া দেওয়াতে তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, নগদ টাকা আসলে ডেবিট আর চলে গেলে ক্রেডিট, সেজন্য এখানে নগদ ক্রেডিট হবে। তার মানে কি দাঁড়ায়? এখানে রেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। তাহলে দেখো, সেপ্টেম্বরের 5 তারিখ রেন্ট এক্সপেন্সেস ডেবিটের ঘরে 1000 লিখলাম, ক্যাশ ক্রেডিট ক্রেডিটের ঘরে 1000 লিখলাম। তাহলে আবার খেয়াল করো, কেন রেন্ট এক্সপেন্সেস ডেবিট হইলো? কারণ খরচ সবসময় ডেবিট হয়। ক্যাশ কেন ক্রেডিট হইলো? কারণ নগদ টাকা কমে গেলে সম্পদ কমে যায়, সেজন্য ক্যাশ ক্রেডিট। তার মানে আমরা কি বুঝতেছি এখানে? খরচ হলে ডেবিট, আর সম্পদ মানে নগদ টাকা যেটা, এটা যদি আসে বা বাড়ে তাইলে ডেবিট, কিন্তু চলে গেলে ক্রেডিট, সেজন্য এখানে ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড রেন্ট এক্সপেন্সেস পেইড ফর ক্যাশ, অর্থাৎ রেন্ট এক্সপেন্সেস হিসাবভুক্ত হইল। আমরা যে রেন্ট এক্সপেন্সেস বাবদ নগদ টাকা পরিশোধ করছি সেটা আমরা কি করলাম? লিপিবদ্ধ করলাম। ওকে, এখন পরের তারিখটা একটু দেখো তো কি বলছে। প্রশ্ন দিকে তাকাও। পরের তারিখে 6 তারিখে ট্রানজাকশন বলছে পারচেস ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফর টাকা 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ নোট টাকা 15,000, 6 মান্থ 12% নোট পেবল। এটার অর্থ হলো 6 তারিখে 25,000 টাকায় একটি ওয়াশার এবং ড্রায়ার ক্রয় করা হয়েছে। এই যে পারচেস মানি ক্রয় করা, ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফর টাকা 25,000, 25,000 টাকায় একটি ওয়াশার এবং ড্রায়ার ক্রয় করা হয়েছে, যার মধ্যে নগদে 10,000 টাকা পরিশোধ করা হয় এবং 15,000 টাকার একটি নোট স্বাক্ষর করা হয়। নোট মানি প্রদেয় বিল, যা ছিল 6 মাস মেয়াদি 12% সুদে প্রদেয় নোট। আবার একটু খেয়াল করো, আমরা পারচেস করছি বলছে, কি কিনছি? ওয়াশার অ্যান্ড ড্রায়ার, অর্থাৎ এটা একটা মেশিন, এটা ক্লিনিং, এই যে ড্রাই ক্লিনার্সের জন্য একটা মেশিন কিনছে 25,000 দিয়ে। 25,000-এর টাকাটাকে দুই ভাগে ভাগ করছে, 10,000 টাকা নগদে দিছে আর 15,000 টাকার একটা প্রদেয় বিল দিছে 12% সুদে। তাহলে আমরা যে মেশিন কিনছি সেজন্য মেশিন একটা সম্পদ, ব্যবসায়ী মেশিনটা আসছে, সেজন্য মেশিন ডেবিট হবে 25,000। প্রথম পক্ষ মেশিন ডেবিট, মেশিন একটা পক্ষ। তারপরে ক্রেডিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই ভাগে ভাগ করছে, একটা হলো নগদ টাকা দিছে, তাহলে নগদ চলে গেছে বলে নগদ বা ক্যাশ ক্রেডিট হবে। আবার প্রদেয় বিল, নোটস পেবল মানে প্রদেয় বিল, এটা হলো দায়। প্রদেয় বিল একটা দায়, যখন দায় সৃষ্টি হবে বা দায় বাড়বে তখন সেটাও ক্রেডিট হয়। তার মানে এখানে নোটস পেবলও ক্রেডিট হবে। তার মানে ইকুইপমেন্ট ডেবিট হবে 25,000, যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট, ক্যাশ ক্রেডিট হবে 10,000 এবং নোটস পেবল ক্রেডিট হবে 15,000। মোট 25,000 ক্রেডিট এই ডেবিটের সাথে মিলে যাবে। তাহলে আমরা একটু দেখি তো জাবেদার মধ্যে, এই যে দেখতে পাচ্ছ 6 তারিখ দিলাম লন্ড্রি ইকুইপমেন্ট, অর্থাৎ এটা লন্ড্রির যন্ত্র সরঞ্জাম, ডেবিট 25,000। এই 25,000-এর টাকা আমরা ক্যাশে দিছি 10,000, সেজন্য ক্যাশ ক্রেডিট, আর 12% নোটস পেবল দিছি, সেটা একটা দায়, সেজন্য ক্রেডিট। তার মানে ইকুইপমেন্ট আসছে বলে ডেবিট হয়েছে, সম্পদ বাড়ছে, ক্যাশ কমছে বলে ক্যাশ ক্রেডিট হয়েছে, সম্পদ কমছে, সেজন্য 12% নোটস পেবল ক্রেডিট হয়েছে, কারণ প্রদেয় বিল একটা দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। টু রেকর্ড লন্ড্রি ইকুইপমেন্ট পারচেস ফর ক্যাশ অ্যান্ড এগেইনস্ট নোটস পেবল, অর্থাৎ লন্ড্রি ইকুইপমেন্ট আমরা যে নগদে এবং প্রদেয় বিলের মাধ্যমে কিনছি সেটা লিপিবদ্ধ করলাম। পরের তারিখ 10 তারিখ, পেইড টাকা 2,500 ফর এ নোট ফর এ 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 10 তারিখে বলছে যে 1 বছরের জন্য, 1 বছরের দুর্ঘটনা বিমার প্রিমিয়াম বাবদ 2,500 টাকা পরিশোধ করছে, অর্থাৎ বিমা প্রিমিয়াম পরিশোধ করছে 1 বছরের, 1 ইয়ারের। তাহলে আমরা 1 বছরের যদি বিমা বাবদ পরিশোধ করি, আমরা পরবর্তী পেজে জাবেদার অবশিষ্ট করটা দেখ করলাম, 10 তারিখ দিলাম, দিয়ে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট করলাম। এখন প্রশ্ন হলো প্রিপেইড ইন্স্যুরেন্স কিভাবে হইলো? দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছে 1 ইয়ার, কথাটার দিকে খেয়াল করো, মানে 1 বছরের ইন্স্যুরেন্সের টাকা একসাথে দিয়ে দিছি, তার মানে কি অগ্রিম দিয়ে দিছি। আমরা সেপ্টেম্বর মাসে যদি পুরো বছরের টাকা দিই, তার মানে এটা অগ্রিম দিছি, আর অগ্রিম সকল খরচ সম্পদ, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, অগ্রিম বেতন, অগ্রিম যে কোনো খরচ এই সম্পদ, খেয়াল রাখবা। তাই সেজন্য সম্পদ বাড়ছে বলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হয়েছে, কারণ সম্পদ হিসাবে। পেইড করাতে নগদ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। তাহলে আমরা
প্রিফার্ড ইন্স্যুরেন্স সম্পদ বাড়ছে বলে ডেবিট, ক্যাশ নগদ টাকা চলে গেছে সম্পদ কমছে বলে ক্রেডিট। টু রেকর্ড প্রিফার্ড ইন্স্যুরেন্স পেইড ফর ক্যাশ, প্রিফার্ড ইন্স্যুরেন্স নগদে পরিশোধ লিপিবদ্ধ করা হইল। ওকে, পরের তারিখে আমরা যদি দেখি 11 তারিখ বলছে রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। এটা বলছে 11 তারিখে দোকান খোলার বিজ্ঞাপনের জন্য দৈনিক সংবাদপত্র থেকে 500 টাকার একটি বিল পাওয়া যায়। তার মানে কি, আমরা একটা দোকান ওপেন করব, রহিম ড্রাই ক্লিনার একটা দোকান ওপেন করবে বা খুলবে, সেজন্য তারা একটা বিজ্ঞাপন দিয়েছিল পত্রিকায়। ওই বিজ্ঞাপন পত্রিকা কোম্পানি আমাদেরকে একটা বিল ধরাই দিছে অ্যাডভার্টাইজিং বাবদ, বিজ্ঞাপন বাবদ। তার মানে খরচ বকেয়া, দেখো খরচ বকেয়া, বিল মানে কিন্তু বকেয়া। খেয়াল করবা, যখন এই বকেয়া বিল বকেয়া খরচ হবে, খরচের পরিমাণটা বাড়বে, মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস বাড়বে, খরচ আরও বেড়ে যাবে। খরচ বাড়লে ডেবিট হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়াবলও ক্রেডিট দিতে পারো অথবা অ্যাডভার্টাইজিং পেয়াবলও ক্রেডিট দিতে পারো। দেখো আমরা সেটাকে কিভাবে লিপিবদ্ধ করছি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট 500 টাকা, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট 500 টাকা। তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে 11 তারিখ দিয়ে দিলাম, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস কেন ডেবিট? ওই যে বললাম, যখন কোনো বিল সৃষ্টি হবে বা বিল বকেয়া থাকবে, ওই বিলের সাথে আরও বিল যোগ হয়ে বিলটা বেড়ে গেল। তার মানে বকেয়া বিলের দ্বারা আমাদের 500 টাকা খরচ আরও বাড়ছে। খরচ বাড়লে খরচ ডেবিট হয়, সেজন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট 500। খরচ যদি বকেয়া হয়, খেয়াল করবা, পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদার মানে একটা দায়, পাওনাদারের ইংরেজি হলো অ্যাকাউন্টস পেয়াবল। এই যে দায় সৃষ্টি হয়েছে, সেজন্য এই অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট হয়েছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস খরচ বাড়ছে বলে ডেবিট হয়েছে, অ্যাকাউন্টস পেয়াবল পাওনাদার বাড়ছে বা দায় বাড়ছে বলে ক্রেডিট হয়েছে। টু রেকর্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস একুয়ার্ড, অর্থাৎ বিজ্ঞাপন খরচ বকেয়া হিসাবভুক্ত হইল। আমরা যদি পরের ট্রানজ্যাকশনটা দেখি, 20 তারিখে বলছে রহিম উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। এই যে রহিম যে আছে, সে ব্যক্তিগত প্রয়োজনে 700 টাকা উত্তোলন করছে। খেয়াল করবা, উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, উত্তোলন সবসময় ডেবিট হয়, অর্থাৎ ড্রয়িং বা উইথড্র ডেবিট হবেই। যেহেতু টাকা উত্তোলন করছে, ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদ সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট হয়, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। অর্থাৎ এখানে উইথড্র ডেবিট হবে বা ড্রয়িং ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। ড্রয়িংস ডেবিট হইল কারণ মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে বা কমলে ডেবিট হয়, সেজন্য ড্রয়িং ডেবিট। ক্যাশ ক্রেডিট হয়েছে কারণ ব্যবসা থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছে, ক্যাশের পরিমাণ কমে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন লিপিবদ্ধ করা হইল। পরের লাস্ট প্রশ্নটা আমরা দেখব, বলছে কি দেখো, দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিকোয়ার্ড ফ্রম লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 7000। এটার অর্থ কি, কোম্পানি 30 তারিখে কোম্পানি নির্ধারণ করছে যে ওই মাসে লন্ড্রি পরিষেবা বাবদ নগদ প্রয়োজন ছিল তাদের 5000 টাকা এবং বাকিতে ছিল 7000 টাকা। অর্থাৎ তারা লন্ড্রি সার্ভিস যেটা দিছে, তারা দেখলো সেখানে তাদের নগদে 5000 দিছে 30 তারিখে এবং বাকি আছে 7000। এই যে তুমি দেখতে পারছো সার্ভিস দিছে, লন্ড্রি সার্ভিস মানে সার্ভিস মানে হলো আয়। তাহলে আয় হয়েছে দুইভাবে, নগদে হয়েছে, আয় যদি নগদে হয় নগদ টাকা আসছে, সেজন্য ক্যাশ ডেবিট হবে। আয় যদি অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে যদি কোনো সার্ভিস বা আয় হয় তাহলে দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার মানে সম্পদ, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবলও ডেবিট হবে। তার মানে ক্যাশও ডেবিট হবে সম্পদ বাড়ছে বলে, অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদারও ডেবিট হবে, এটা একটা সম্পদ সেজন্য। আর দুটোটার যোগফল 7-5-12,000 টাকা সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। দেখো তো আমরা দিছি নাকি, 30 তারিখ ক্যাশ ডেবিট 5000 সম্পদ বাড়ছে বলে, অ্যাকাউন্ট রিসিভেবল বাকিতে সেবা দিছি বলে 7000, এটাও সম্পদ। আর সার্ভিস রেভিনিউ আয় বাড়লে ক্রেডিট হয়। খেয়াল করবা, যত ধরনের রেভিনিউ আসে সব রেভিনিউ ক্রেডিট হয়, কারণ আয়ের ধর্ম ক্রেডিট হওয়া। মোট 5-7-12,000 টাকা। টু রেকর্ড ক্যাশ সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট, অর্থাৎ নগদে ও বাকিতে সেবা প্রদান লিপিবদ্ধ করা হইল। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবা, কারণ বেশি বেশি শেয়ার করলে আমরা আরো বেশি বেশি ক্লাস দিব। আর যদি সম্পূর্ণ বইটা রেকর্ডেড ভিডিও, পিডিএফ, সাজেশন সবকিছু পেতে চাও একদম নামমাত্র মূল্যে, আমরা তোমাদেরকে কোর্সটা করাবো। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।